সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম রূপকার ও খ্যাতিমান নেত্রী দেবী চৌধুরানীর অবাধ বিচরণ ছিল এই অঞ্চলে। ঘন বনাঞ্চলে প্রবাহিত করতোয়া, তিস্তা, আত্রাই ও কুড়ুম নদীর বাঁকে বাঁকে ব্রিটিশদের সাথে কয়েক দফা যুদ্ধে অবতীর্ণ হয়ে বিজয়ী হয়েছিলেন। স্থানীয় অধিবাসীদের আশা ভরসা ও শৌর্য বীর্যের প্রতীক হয়ে উঠেছিলেন। দেবী চৌধুরানীর স্মৃতি থেকে এই জনপদের নামকরণ হয়েছে দেবীগঞ্জ। প্রচলিত জনশ্রুতির বাইরেও হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে বিভিন্ন সময়ে পাওয়া দেবদেবীর মূর্তির কারণেও অনেকেই দেবীগঞ্জের উৎপত্তির ইতিহাস আওড়ায়। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের দক্ষিণ পূর্ব এলাকায় অবস্থিত দেবীগঞ্জ উপজেলা। ভৌগোলিক সীমারেখায় দেবীগঞ্জের পূর্বে নীলফামারীর ডোমার, পশ্চিমে বোদা ও ঠাকুরগাঁও সদর, উত্তরে পঞ্চগড় সদর ও ভারতের জলপাইগুড়ি এবং দক্ষিণে দিনাজপুরের বীরগঞ্জ ও খানসামা উপজেলার অবস্থান। নুড়ি পাথর, শালকাঠ আর খয়ের বাগানে সমৃদ্ধ প্রাচীন এই জনপদের মানুষ ও তাদের জীবনযাত্রার গল্প জানতে বদলে যাওয়া বাংলাদেশের এবারের গন্তব্য পঞ্চগড়ের দেবীগঞ্জে। এমন অনেক অসহায় পরিবারের সুখ দুঃখের গল্পগাথার সাক্ষী স্থানীয় প্রশাসন। তৃণমূলের বঞ্চিত মানুষের ভাসমান জীবনযাপনের পরিসমাপ্তি হয়েছে যে আশ্রয়ন উদ্যোগে সেই মানবিক কর্মযজ্ঞের সঙ্গে মিশে আছে প্রশাসনের দায়িত্ব কর্তব্যের ছাপ। 3টি পর্যায়ে এই গৃহগুলো এই অঞ্চলের যারা নিম্ন আয়ের হতদরিদ্র মানুষ ছিল তাদের মাধ্যমে বিতরণ করে তাদেরকে মাথা গোঁজা ঠাঁই করে দিয়ে এই দেবীগঞ্জ উপজেলা গৃহহীন এবং ভূমিহীন মুক্ত হয়েছে। সরকার সাধারণত বিগত বছরগুলোতে চাল, ডাল কিংবা সামান্য কিছু নগদ অর্থ, কিছু টিন এই সহায়তা দিয়ে থাকতো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন এই আশ্রয়ন প্রকল্প স্বপ্ন দেখলেন তখন তিনি যারা হতদরিদ্র মানুষ আছে তাদেরকে এই সমস্ত ত্রাণের পরিবর্তে একটি একক গৃহ, স্বয়ংসম্পূর্ণ একক গৃহ উপহার দেওয়া শুরু করলেন। তাদের এই উপহার পেয়ে যারা নিম্ন আয়ের এবং হতদরিদ্র মানুষ আছে তারা একটু মাথা গোঁজা ঠাঁই পেল। তাদের এই একক গৃহে তারা 2টি কক্ষ পেয়েছে, এই সাথে তারা সুপেয় পানির ব্যবস্থা পেয়েছে, তারা বিদ্যুতের ব্যবস্থা পেয়েছে, তারা স্যানিটারি সুবিধা পেয়েছে, একটি টয়লেট পেয়েছে, তাদের রান্নাঘরের জায়গা পেয়েছে। একটি স্বয়ংসম্পূর্ণ পরিবার বসবাস করার জন্য যে যে নাগরিক সুবিধা দরকার সেই নাগরিক সুবিধা নিশ্চিত করে একটি করে একক গৃহ এই হতদরিদ্র মানুষগুলোকে ভাবে অন্যের আশ্রয়ে রাত্রিযাপনের প্রহসন সহ্য করেছে বহুদিন। ভাড়া বাসায়ও পরগাছার মতো সীমিত সংসারের বোঝাও টেনেছে অনেকগুলো বছর। সন্তানদের ভবিষ্যৎ গড়ে দিয়ে এখন নিশ্চিন্ত। আমার বাবা ওই বেকারি কাজ করতো, 40 বছর ধরে কাজ করতো, বাড়িঘর তো করতে পারি নাই। আস্তে 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 কিছু একটা ঘর বাড়ি করছিল, ওটাও বিক্রি করে ফেলাইছে। তাও বেকারি কিন্তু বন্ধ নেই, বেকারি কাজ চলতেই আছে, এখনও চলতেই আছে। আমরা হলো 5 ভাই বোন, বহুত কষ্ট করে বোনগুলো বিয়ে দিছি। আমার তো আর সেরকম কামাই নাই যে বাড়িঘর করার মতো ক্ষমতা নাই। 30-35 বছর ধরে ভাড়া থাকতাম, থাকতে হয়তো কোনো জায়গায় কিছু পাই নাই, স্থান পাই না, বাবা মা স্থান দেয় না, জায়গা নাই। পরে তো আস্তে আস্তে সরকারি ঘর একটা পাইলাম যোগাযোগ করে। ঘর দিবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেওয়ার পরে আমরা তো খুশি হয়েছি, পাইলাম, ঘরে ঢুকলাম। শেখ হাসিনাকে ধন্যবাদ দিই, উনি ভালো থাক। মাটির ঘরে থাকছি, ওরকমই ছিলাম আমরা, অনেক বছর ছিলাম ওইখানে। তারপরে আরেক বাসায় গেছি কলেজ পাড়ায়, ওইখানে বিল্ডিং বাসায় গেছিলাম, বিল্ডিং ওইখানেও 500 টাকা ভাড়া দিছি। শেখ হাসিনা মা উপকার করছে, অনেক উপকার করছে, গরিবের দয়া ধর্ম বুঝিছে, দেখিয়া তো দিছে রুম,
এটা তো কছি আমার তো ঘর নাই, বাড়ি ছিল না, মানুষের বাসায় অনেক কথা শুনিয়া লেগেছে। আল্লাহ ভালো থাক, সুস্থ থাকুক সারা জীবন। নিয়েছে মরিয়মের স্বামীর জীবন। রাজধানী শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বিয়ের পর একমাত্র কন্যার বয়স যখন 1 বছর, তখনই সেই দুরারোগ্য ব্যাধি কেড়ে নিল সংসারের উপার্জনক্ষম ব্যক্তিকে। সংসারের এক অধ্যায়ের ইতি টেনে ফিরে এসেছিলেন নিজের জন্মস্থান দেবীগঞ্জে, যেখানে দরিদ্র দিনমজুর বাবার স্নেহে বড় হয়েছেন এই মরিয়ম। নিত্য টানাপোড়েনে পড়ালেখা হয়নি, তাই গোছানো সুন্দর জীবন থেকেও হয়েছেন বঞ্চিত। এখন আশ্রয়নই মরিয়মের স্থায়ী ঠিকানা। আমরা 6 ভাই বোন। আমার বাবা দিন মজুরি করে খায়, আর আমার বিয়া হয়। বিয়া হওয়ার পরে আমাদের আর কি 4 বছর আর কি আমাদের সংসার 4 বছর পর মেয়েটা হয়। মেয়েটা হওয়ার 1 বছর পর আমার স্বামী মারা যায় ব্লাড ক্যান্সারে। মানে রিক্সা চালাইতো ঢাকা শহরে, মারা যায়। মারা যাওয়ার পর আমি তো মানে ওখান থেকে চলে আসি। আইসা মানে ওখানে তো বাচ্চা, ছোট বাচ্চা নিয়ে কিছু করা যাবে না। তখন আইসা আমি কামাতপাড়া ভাড়া থাকি, মানুষের বাসায় কাজ করছি, কইরা কইরা বাচ্চারা মানুষ করছি। ভাড়া বাড়িতে থাকছি। রাত্রে চিন্তা করছি যে মাসটা যাইতেছে, ঘর ভাড়া দিতেই হবে। মাটির ঘরে ছিলাম, 500 টাকা করে মাস ভাড়া দিছি। শাখা ছিলাম, আমার ঘর দিছে। ঘরটা পাওয়াতে আমার উপকার হয়েছে। মনে করেন যে মানুষের বাসায় ভাড়া ছিলাম, ওখানে আমি কাজ করতে পারি না, ওখানে আমি ভাড়াটা কই থেকে দিব? তাহলে আমার 800 টাকা হয়েছে না, আমি 800 টাকা থাকতে পারতাছি। নিজের একটা ভরসা হয়েছে। শেখার জানার জন্য দোয়া করি যে আল্লাহ জানে উন্নয়নকে আরো
মধ্যবিত্ত এই পরিবারগুলো। কামাল ব্যাপারীর আদি বাড়ি মুন্সিগঞ্জে। নদী ভাঙনে বসতভিটা বিলীন হবার পর বাবার মৃত্যুটাও তার ভাসমান পথ চলার কারণ। শৈশবে নদী ভাঙনে বসতভিটা এবং বাবাকে হারিয়ে নিঃস্ব হয়ে যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। দেশ স্বাধীন করে বিয়ের পর চলে যান ভারতে। এমন চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত স্থায়ী হয়েছেন দেবীগঞ্জের আশ্রয়নে। সন্তানদের বিয়ে দিয়ে হাত পা ছাড়া বাকি জীবনটা নির্বিঘ্নেই কাটিয়ে দিতে চান। পদ্মা নদীর পারে বাড়ি ছিল, আমাদের বাড়িঘর সব ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে কিছুদিন পরে বাবা মারা যায়, মাও মারা যায়। তখন এই উত্তরবঙ্গে চলে আসি। উত্তরবঙ্গে আসার পর ভাড়া ছিলাম, অনেক বাড়িতে ভাড়া ছিলাম। ভাড়া থাকার পরে এখানে বিয়ে করি কাঁচামালের ব্যবসা বাণিজ্য করি। 3টা সন্তান হয়। তারপরে এক সময় স্ত্রীর সাথে বনাবনি না হওয়ায় আবার আমাকে মানুষের বাড়িতে ভাড়া থাকতে হয়। 12-13 বছর ভাড়া থাকার পরে এই শেখ হাসিনার সরকার আমার ঘরটা দিছে। তো আমি দোয়া করি শেখ হাসিনারে, অন্তরস্থ থেকে দোয়া করি যে ওনার যদি, আমি আল্লাহকে সবসময় বলি যে ওর যদি হায়াত শেষ হয়ে যায় শেখ হাসিনার, আমার হায়াত থেকে আল্লাহ তুমি ওর হায়াত দিও। মানুষের জন্য করে, এরকম একজন মানুষের দরকার আমাদের দেশে। শেখ হাসিনা ঘর না দিলে আমার থাকার মাথা গুজার কোনো ঠাই ছিল না। কেন আমার ওই বয়সও নাই, ওই ইনকাম সোর্সও নাই। এখন আমি কই থাকতাম? 13 বছর আমি ভাড়া ছিলাম এই দেবী, 13 বছর ভাড়া ছিলাম। এখন তো ঘর ভাড়া বাসা ভাড়া 6,000, 7,000, 8,000 টাকা। কোথায় পাবো? এই ঘরটা পাওয়াতে যে আমার কত উপকার হয়েছে, অনেক উপকার হয়েছে। পথে নেমেছিলেন তখন পৈতৃক ভিটেও হাতছাড়া। ফিরে এসে নতুন করে গড়ে তোলার স্বপ্নটাও মাটি চাপা দিয়ে গিয়েছিলেন। প্রায় 1 দশক পরে আবার নিজের জন্মস্থানে স্থায়ী ঠিকানা ফিরে পেয়েছেন। আমার আব্বা হাড়ি পাতিলের ব্যবসা করতো। যাই হোক, বাড়ি ভেটা একটু হালকা থাকার কারণে আমি ঢাকা যাই। ঢাকা যাওয়ার পরে গার্মেন্টসে কাজ করতাম। আমি গার্মেন্টসে কাজ করলাম 18 বছর। এই 18 বছরে ভাড়া দেওয়া লাগে অনেক, আর কাজের চাহিদা তো জানেন কেমন। আসে আমার চাচা বাড়িতে থাকলাম 2 বছর। পরে এখানে আমি একটা দিন মজুর হিসাবে কাজ করি একজনকে মিলে। এটা নিয়ে আমি খুব সুখে আছি এখন বর্তমান। এখন আরও কষ্ট হইলেও মনে হয় না আমার অত কষ্ট। ঘর ভাড়া দেওয়া লাগে না, সংসারে যা আনি রুজি করে এটাই খাই। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘরটা দিয়ে আমি খুব খুশি হয়েছি, হাজার ধন্যবাদ জানাই। ঘরটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমি যে কষ্টে ছিলাম এর মতন কষ্ট আর আমি পাই নাই। ঘর পেয়ে আমি খুব খুশি হয়েছি। স্ট্রোক করে মারা গেছে আমার আব্বু। মারা যাওয়ার পরে আমি দীর্ঘদিন পড়ালেখা করতে পারিনি, অভাব অনটনের কারণে। না পড়ার কারণে আমি ঢাকা গেছিলাম। ঢাকা যাই, ওইখানে চাকরি করছি। করার পরে আমাদের বিবাহ হওয়ার পরে 2টা বাচ্চা কাচ্চা নিয়ে ঢাকা শহরে কষ্ট করে দীর্ঘদিন থাকতাম। এভাবেই থাকলাম, ঘর ভাড়া দেওয়ার লাগে, খাওয়ার লাগে, চলার লাগে। এখানে আমার শ্বশুর অসুস্থ ছিল, বাড়ি আসলাম। আসার পরে ঘরের আবেদন করলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ঘর দিতেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। এবং সামান্য রোজগারে 9 ভাই বোনের মধ্যে বেড়ে ওঠা ভীষণ কঠিন ছিল এই অসহায় মানুষটির জন্য। পড়ালেখার পাঠ সেই শৈশবেই চুকিয়ে বাবার সঙ্গে লাঙল কাঁধে নিয়েছিলেন। কৃষিকাজে হাতে খড়ির পর শিখে নিয়েছিলেন স্বর্ণকারের কাজ। কর্মজীবনে প্রবেশ করেই সংসারের দায়িত্ব কাঁধে নেন স্বপন। যদিও নতুন জীবন শুরু করেছিলেন বোনের বাড়িতে,
আশ্রয়নের স্থায়ী ঠিকানায় সেই গল্পগুলোই এখন প্রতিবেশীদের কাছে মুখরোচক। আমার বাবা একজন কৃষক। আমার বাবার তো এরকম অত সম্পদ নাই, জমি জায়গা নাই। তারপর কিছুদিন বছর মারি ছিলাম, তারপরে জুয়েলারি কাজে লিপ্ত ছিলাম। থাকার পরে বিয়ে শাদী করলাম, হওয়ার পর একটি মেয়ে সন্তান হইল। তারপর আমি বাসা ভাড়া নিয়ে থাকলাম 2 বছর। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে ঘর দিল, ঠিক আছে। তখন থেকে আমরা এখানে বাস করতেছি এবং ভালো আছি। আর প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আমাদের বিয়ে হওয়ার পর থেকে আমরা বাসা ভাড়া ছিলাম, তারপর নন্দের বাসায় ছিলাম কয়েকদিন, তারপর এখানে সরকারি ঘর পাই, তারপর এখানে থাকা শুরু করলাম। এখন ভালো আছি, সরকারি ঘর পাই, এখন অনেক পূজা হয়েছে, আরাম হয়েছে। চলতি পথে কত অচেনা মানুষের সঙ্গে আলাপ হলো, কত বঞ্চিতের গল্পগাথা স্পর্শ করল আপনার আমার হৃদয়। অথচ কতটা পথ এগিয়ে দিয়েছি অথবা হেঁটেছি পাশে, যে পথে লেখা হয় মানবতার ইতিহাস। আগামী পর্বে আপনারা দেখবেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার বদলে যাওয়া মানুষ ও জনপদের জীবনযাপন চিত্র। বাবা মার সম্পদে কোনোদিন মেয়েদের ধরা দেয় না, মেয়েদের পরে বাড়ি কষ্ট করেই খাইতে হয়। এখন ঘর নাই, ইদারিং যখন আমাকে ডিভোর্স দিয়েছে, তারপর বাবার বাড়ি গেছি, বাবা বলছে আমার বাচ্চা 2টা নিবে না। নাই একটা ছেলে, কামাই জায়গা নাই, স্বামী। এই মায়েরার বেঁধেছি, মায়েরার শান্তি নেই, জানা গেছে মারা। তাহলে কেমন সাল মানুষ। তা আল্লাহর হুমকি ঘরটা দিছে, ঘরটায় আমার ভালো হয়েছে। এই ঘরটার ভিতরে মনে করেন আমরা যতটুকু আমরা মানুষের কাজ করে আসে তো ঘুমিয়ে পাচ্ছি, এইটাই তো আমরা চাই, আর কিছু না।